হাই বন্ধুরা, এনএ স্টক নিউজে আপনাদেরকে স্বাগত। নিয়ে চলে এলাম আপনাদের জন্য আবার ডেইলি আপডেট। তা বন্ধুরা, এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, জানো তোমরা যেই চ্যানেলে শুধুমাত্র ইস্টবেঙ্গলের নিয়ে আলোচনা হয়, সেরকম ইস্টবেঙ্গলের নিয়েই আলোচনা আছে। তার মধ্যে কিছু ভালো আপডেট আছে এবং কিছু খারাপ আপডেট আছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তা শুরু করার আগে প্রথমত একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আমরা কিন্তু 50 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছি, তাই অবশ্যই 50 সাবস্ক্রাইবার কিন্তু তোমরা পূরণ করে দাও। তা চলো শুরু করা যাক। এবার প্রথমত তোমাদেরকে একটা সুখবর দিয়েই শুরু করি, যে ইস্টবেঙ্গল কিন্তু 40তম সিএফএল চ্যাম্পিয়ন হয়ে গেল। সেটার কিন্তু আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট চলে এলো আইএফের পক্ষ থেকে, এবং তোমাদের আমি সেটা কমিউনিটি পোস্টেও জানিয়ে দিয়েছিলাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা আছে সেখানটাও আমি জানিয়ে দিয়েছিলাম। তাই 40তম সিএফএল চ্যাম্পিয়ন বিনোদ দল। আগের মরশুমে যেরকম পারফরমেন্স দিয়েছিল, এই মরশুমে সেম একই পারফরমেন্স কিন্তু দিয়ে রয়েছে, এবং আর মাত্র একটা দিন পরেই ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গল ইউনাইটেডের সঙ্গে। সেই ম্যাচে কি করবে সেটাই দেখার বিষয়। সেই ম্যাচে যদি জিততে পারে বা ড্র করতে পারে, 41তম চ্যাম্পিয়ন কিন্তু সিএফএল চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্টবেঙ্গলের টিম। এটা একটা বলা যায় বড় সুখবর, কিন্তু এটা নিয়ে কোনো রকমের কোনো দ্বিধা নেই যে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন, ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে চলেছে এই সিএফএলে। দেখো, সিএফএলে দাপিয়ে খেললেও কিন্তু ইস্টবেঙ্গলে সেরকমভাবে আমরা সিনিয়র টিমের সেরকমভাবে সফলতা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এই সফলতা দেখার জন্য কিন্তু কোচ অস্কার ব্রুজোকে আনা হয়েছে। অস্কার ব্রুজো আনার পরেও অস্কার ব্রুজো অনেকটা সময় আইএসএলে ছিল, কিন্তু সেই টাইমে আইএসএলের দলটা ভালো ছিল না বলে তাকে আমরা সেরকমভাবে কোনো কিছু ধরতে দেখিনি। কিন্তু যখন ডুরান্ড কাপেও খারাপ ফল হলো, ডায়মন্ডের বিরুদ্ধে বাজেভাবে হারতে হলো, তারপর থেকে কিন্তু একটা অস্কারের প্রতিও সমর্থকদের কিঞ্চিত হলেও একটা কোশ্চেন মার্ক অবশ্যই এসছে। তা সেই জায়গাতে তার পরপরই যে কাজগুলো অস্কার ব্রুজো করে যাচ্ছে, অ্যাটলিস্ট কিছু কিছু সমর্থকদের যদি মনে হয় ভালো হয়েছে, কিন্তু কিছু কিছু সমর্থকদেরও মনে হচ্ছে যে খারাপ হচ্ছে। তার কারণ কি? তার কারণ ফার্স্ট অফ অল কথা হচ্ছে যেটা, যে সবাই জানো ইস্টবেঙ্গল টিম পুরোপুরিভাবে যে সাইডে তাদের যে টাকাগুলো যাচ্ছিল বা সাইড থেকে তাদের যে সমস্যাগুলো হচ্ছিল, সেই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে তারা ছেটে ফেলতে চলেছে। ছেটে ফেলা কীরকম? সেই ছেটে ফেলতে ফেলতে কিন্তু কমসে কম আমরা দেখলাম যে হিজাজি মাহেরকে ছেড়ে দেওয়া হলো। তারপরে হিজাজি মাহেরের পর ডিয়ামান্টাকাস গোল করতে পারছিল না বলে তার পিছনে টাকা এক্সট্রা খরচ করতে চাইল না, তাকে ছেড়ে দিয়ে একটা নতুন স্ট্রাইকার ঘোষণা করে দেওয়া হলো নাম, কিন্তু খুবই অল্প দামে স্ট্রাইকার কিন্তু নেওয়া হলো। খুব বেশি কিন্তু অ্যামাউন্ট সেখানে খরচ হয়নি এই ইস্টবেঙ্গল টিমের। তারপর আমরা কি দেখলাম, ডিয়ামান্টাকাস কিন্তু পর্যন্ত থেমে থাকলো না ইস্টবেঙ্গল। তারপর অনেকের প্রশ্ন ছিল যে মাদি তালালের কি হবে, মাদি তালাল কি কলকাতায় আসবে? মাদি তালালের ভিসা অ্যাপ্লাইয়ের একটা বিষয় হয়েছিল, মাঝে করে শোনা গেছিল, এবং সত্যি ভিসা অ্যাপ্লাইয়ের একটা বিষয় তার জমা পড়েছিল, ভিসার কাগজপত্র, কিন্তু শেষমেশ কেন আসেনি বা কী কারণে আমরা জানি না কেউ। শেষমেশ আমরা যেটা জানতে পারছি আজকে, যে মাদি তালালকে আজকে ছেটে ফেলা হলো। এই মাত্র 28 বছর বয়সী অ্যাটাকিং মিডিয়ার প্লেয়ার, খুবই ক্রিয়েটিভিটি মিডফিল্ডার বলা যায় এই প্লেয়ারটিকে। মার্কেট ভ্যালু কিন্তু 3.6 কোটি টাকা। বিগত 4 মাস ধরে কিন্তু তারা একটা স্যালারি বন্ধ রেখেছিল ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। অনেকে কিন্তু অনেক রকম আপডেট দেবে যে স্যালারি বন্ধ ছিল না, তুমি ভুল বলছো। আমরা কিন্তু সঠিক তথ্য নিয়ে বলছি, 4 মাসের স্যালারি বন্ধ ছিল এই মাদি তালালের। তা সেই জায়গা থেকে কিন্তু একটা কিঞ্চিত হলেও সম্ভাবনা সৃষ্টি হচ্ছিল যে মাদি তালালকে ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল। সেই মতো কিন্তু আজকে জানানো হলো যে মাদি তালালকে কিন্তু ছেড়ে দেওয়া হলো ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। এই মাদি তালালকে কিন্তু আমরা এক প্রকার ম্যাজিশিয়ান বলেই জানতাম। তিনি পাঞ্জাব এফসিতে যখন খেলেছিলেন দারুণ পারফরমেন্স করেছিলেন। তারপরে তাকে পাঞ্জাব এফসি থেকে ইস্টবেঙ্গল তুলে নিল একটা হিউজ টাকা দিয়ে। সেখান থেকে তিনি এলো ইস্টবেঙ্গলে, এসে মোটামুটি ভালো পারফরমেন্স করলো, কিন্তু তারপরে এসিএল চোটের জন্য তার কিন্তু পুরোপুরি মরশুম থেকে তাকে ছিটকে যেতে হলো। তারপরে কিন্তু আমরা এটা জানি যে প্রত্যেকটা এসিএল ইঞ্জুরি প্লেয়ার তারা যদি ফিরে আসে, সেখান থেকে কিন্তু তারা সে 100%টা তাদের দিতে পারে না। সেই কারণে কিন্তু কোচ অস্কার ব্রুজো কোনো রকম রিস্ক না নিয়ে বা ইমামি ম্যানেজমেন্ট কোনো রকম আর এক্সট্রা টাকা খরচ করতে না চেয়ে কিন্তু মাদি দালালকে ছেড়ে দেওয়া হলো। এবার দেখার বিষয় থাকবে যে ইস্টবেঙ্গলে কিন্তু পুরো পাক্কা 6 জনই বিদেশি রয়েছে, তাহলে আর কিন্তু কোনো এক্সট্রা বিদেশি নেই। কারণ আগে মাইতাল ছিল বলে 7 নম্বর বিদেশি ছিল, কিন্তু যেহেতু এখন পুরোপুরিভাবেই কিন্তু 6টা বিদেশি রয়েছে, তাই সেই 6টা বিদেশির জায়গায় এবার দেখার বিষয় থাকবে যে এর পরের কোপটা কার উপরে পড়তে চলেছে। তার কারণ এর পরের কোপটা মেবি সাউল ক্রেসপোর ওপরেও পড়তে পারে। তার কারণ একটা জিনিস দেখো, যে অস্কার ব্রুজো তার নিজের পছন্দের মতো কিন্তু বিদেশি ব্রিগেডকে পুরোপুরি ইস্টবেঙ্গল দিয়ে ঘিরিয়ে ফেলেছে। শুধুমাত্র একটা বিদেশি রয়েছে, যেটা হলো কিন্তু এই সাউল ক্রেসপো। আশা করছি সাউল ক্রেসপোরও কিন্তু ঘাড়ে খুব তাড়াতাড়ি কোপ পড়তে চলেছে, এবং তার জায়গায় কিন্তু নতুন বিদেশি বা অস্কার ব্রুজোর পছন্দের বিদেশি কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চলেছে। এবার সেটা কে হয়, কে বৃত্তান্ত, পরবর্তীতে আরও এই বিষয় নিয়ে আলোচনা করব।
তা চলো এই মাইতালালে কিন্তু ছেড়ে দিল আজকে, এবার মাইতালকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। আমরাও চাইবো যে মাইতালালে পরবর্তী সে যে ক্লাবেই যাক সেখানে তিনি ভালো খেলুক, কারণ ইস্টবেঙ্গলে তার যতটুকু দেওয়ার দরকার দিয়ে গেছে, সেখান থেকে তিনি আর দিতে পারেননি বা তার দেওয়ার মতো সামর্থ্য ছিল না, তার কারণ তার ACL ইনজুরির জন্য। তা যাই হোক, তার ফিউচারে আরও যাতে ভালো হয় সেই জিনিসটাই আমরা চাইবো সবসময়, তিনি ফিউচারে আর ভালো কিছু করুক। যদি তিনি বর্তমানে কোনোদিন ইন্ডিয়া আসার সুযোগ পায়, অবশ্যই ইন্ডিয়ার যে কোনো টিমে খেলুক, তাকে আমরা অবশ্যই সাপোর্ট করব। এরপর চলে আসে আজকে শেষ আপডেট। দেখো আজকে থেকে কিন্তু ইস্টবেঙ্গলে অনুশীলন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। সেখানটা কিন্তু আমরা যেমন ভারতীয় প্লেয়ারদের পাশাপাশি চারজন বিদেশি প্লেয়ারকে দেখেছি, বা ফরেন প্লেয়ার কিন্তু আমরা 4 জনকে দেখেছি। 2 জনকে কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি, যেটা নতুন বিদেশি হিরোসি, তার আসতে একটু লেট হবে। যা শোনা যাচ্ছে যে আগামীকাল আসলেও আসতে পারে তিনি, যেহেতু তার ভিসা অ্যাপ্লাই অলরেডি হয়ে গেছে, ভিসা তিনি হাতে পেয়েও গেছেন। আমরা কিন্তু এখনো পর্যন্ত পেয়েছি, এরকমটাই খবর পেয়েছি। এখন কিন্তু সঠিকভাবে তথ্য পাইনি যে তিনি কখন আসছেন, কটার ফ্লাইটে আসছেন, কি বিষয় এখনো সেরকমটা বাজায়নি। কিন্তু এই হিরোসি তিনি কিন্তু আগামীকাল আসার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু আরও একটি বিদেশি যিনি কিন্তু এখনো পর্যন্ত অনুশীলনে যোগ দেয়নি, তিনি হলেন মিগুয়েল। এই মিগুয়েল কিন্তু অনেকদিন ধরে ছুটি কাটিয়েছে। এবার দেখো, যেহেতু আজকেই কিন্তু 20 তারিখ, আজ থেকেই অনুশীলন শুরু হওয়ার কথা ছিল, সেরকমভাবে কিন্তু আজ থেকেই অনুশীলন শুরু হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু মিগুয়েল এসে পৌঁছাতে পারেনি কলকাতায়। দেখা যাক তিনি কবে আসে, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু এর পাশাপাশি আমরা কিন্তু ভারতীয় প্লেয়ারদের যদি কথা বলি, সেখানটা কিন্তু আমরা নান্দা থেকে শুরু করে জিকসান, এডমুন্ড, আনোয়ার, মহেশ, সবাইকে কম বেশি ভারতীয় প্লেয়ারকে কিন্তু আমরা দেখতে পেয়েছি, রাকিবকে দেখতে পেয়েছি, অনেক প্লেয়ারকে কিন্তু আমরা দেখতে পেয়েছি। কিন্তু আবার কিছু কিছু প্লেয়ারকেও কিন্তু আমরা এখনও পর্যন্ত দেখতে পাইনি। ভারতীয় প্লেয়ারদের মধ্যে কিছু প্লেয়ার এখনও এসে পৌঁছায়নি। আশা করছি খুব তাড়াতাড়ি 1-2 দিনের ভিতরে কিন্তু প্রত্যেকটা প্লেয়ারকে নিয়েই অনুশীলনে যোগ দেবেন। কারণ 8 তারিখ থেকে তোমরা সবাই জেনে গেছো, আশা করি আমি কমিউনিটি পোস্টেও জানিয়ে দিয়েছি, 8 তারিখ থেকে কিন্তু IFA শিল্ড রয়েছে। সেই IFA শিল্ডে কিন্তু পার্টিসিপেট করতে চলেছে ইস্টবেঙ্গল। তাহলে অবশ্যই তারাই কিন্তু পুরোপুরি ফুল স্ট্রেংথেই টিমটা লাভাতে চলেছে এই ইস্টবেঙ্গল টিম। আর সেই ফুল স্ট্রেংথেই কিন্তু পুরোপুরিভাবে প্র্যাকটিস অনুশীলন হবে। সেই অনুশীলনে দেখতে পাবো যে আমরা কি করাতে চলেছে অস্ত্রপুজি, এবং IFA শিল্ডে কীরকম পারফরমেন্স করতে চলেছে সেদিকেও অবশ্যই আমাদের নজর থাকবে। তাহলে আজকে ভিডিওটা এইটুকুনি। যাদের ভালো হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।